ক্লাসটা আমরা শুরু করি। আজকে আমরা সাম্য ধ্রুবক কেসি ও কেপি এর মধ্যে সম্পর্কটা দেখব এবং বিভিন্ন বিক্রিয়ায় কেপি এবং কেসি এর রাশিমালা প্রতিপাদন, মানে কিভাবে কেসি এবং কেপি এর সমীকরণগুলো আসে এবং গাণিতিক সমস্যাগুলো দেখব। প্রথমে আমরা দেখব হচ্ছে কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক, এবং এই সম্পর্ক দেখার জন্য আমরা প্রথমে একটা অভিমুখী বিক্রিয়া লিখব, যেখানে বিক্রিয়ক এ এবং বিক্রিয়ক বি বিক্রিয়া করে উৎপাদ এল এবং এম তৈরি করতেছে, এবং এদের মোল সংখ্যা যথাক্রমে স্মলার এ, স্মলার বি, স্মলার এল এবং স্মলার এম। এগুলো হচ্ছে তাদের মোল সংখ্যা। আর এখানে তাদের ঘনমাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারি। থার্ড ব্র্যাকেটের ভিতরে এ, বি, এল এবং এম এগুলো যথাক্রমে হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদগুলোর মোলার ঘনমাত্রা। এগুলোকে আমরা ঠিক এভাবে প্রকাশ করতে পারি, সি এ, সিবি, সিএল, সিএম এভাবে আমরা প্রকাশ করতে পারি। সে অনুযায়ী যদি আমরা আসলে কেসি এর সমীকরণটা লিখি, আমি বাম পাশে লিখে দিচ্ছি। কেসি এর সমীকরণটা তাহলে দাঁড়াবে সিএল টু দি পাওয়ার এল, এখানে হবে সিএম টু দি পাওয়ার এম ডিভাইড বাই হচ্ছে সিএ টু দি পাওয়ার এ, এখানে হবে সিবি টু দি পাওয়ার বি। এইভাবেও সমীকরণটাকে আমরা দেখতে পারি। আর এই এ, বি, এল ও এম এর আংশিক চাপ যথাক্রমে যদি পি এ, পিবি, পিএল ও পিএম হয়, তাহলে তার কেপি এর সমীকরণটা হবে পিএল টু দি পাওয়ার এল, পিএম টু দি পাওয়ার এম, পি এ টু দি পাওয়ার এ এবং পিবি টু দি পাওয়ার বি। এই সমীকরণটা হবে। এখানে আমরা প্রথম সমীকরণটাকে 1 নাম্বার সমীকরণ দিলাম, আর কেপি এর সমীকরণটাকে 2 নাম্বার সমীকরণ দিলাম। আবার এছাড়া আদর্শ গ্যাসের যে সমীকরণ পিভি ইকুয়ালস টু এনআরটি, এটা তো আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়ালস টু এনআরটি। তো এখানে পি ইকুয়ালস টু লেখা যায় এন বাই ভি আর টি। এখানে এন কিন্তু মোল সংখ্যা আর ভি হচ্ছে আয়তন, তাহলে মোল পার লিটার কিন্তু ঘনমাত্রার একক, তাই না? মোল পার লিটারটা হচ্ছে ঘনমাত্রার একক। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এন বাই ভি ইকুয়ালস টু সি লিখতে পারি, মানে মোলার ঘনমাত্রা। তাহলে সমীকরণটা দ্বারা পি ইকুয়ালস টু সিআরটি, ইকুয়ালস টু সিআরটি, এই সমীকরণটা আমরা পাচ্ছি। এখন যদি এ গ্যাসের ক্ষেত্রে আমরা এই সমীকরণটা প্রয়োগ করি, তাহলে পি এ ইকুয়ালস টু হবে সি এ আর টি। ঠিক একইভাবে বি গ্যাসের ক্ষেত্রে এটা হবে পিবি ইকুয়ালস টু সিবি আর টি। এল এর জন্য হবে পিএল এল আর টি। উৎপাদ এম এর জন্য সমীকরণটা হবে সিএম ইকুয়ালস টু পিএম ইকুয়ালস টু সিএম আর টি। এই সমীকরণটা দাঁড়াবে। এখন আমরা এখানে যে 2 নাম্বার সমীকরণটা ছিল কেপি এর সমীকরণ, এই কেপি এর সমীকরণে পি এ, পিবি, পিএল ও পিএম এর মানগুলো বসাই দিই। পিএল ইকুয়ালস টু হবে তাহলে সিএল আর টি টু দি পাওয়ার এল, পিএম এরটা হবে সিএম আর টি টু দি পাওয়ার এম, এখানে হবে সিএ আর টি টু দি পাওয়ার এ, এখানে হবে সিবি আর টি টু দি পাওয়ার বি। তো প্রথমটা থেকে যদি আমি সিএলটাকে, মানে এই দুইটার উপর অংশ থেকে যদি আর টিটাকে কমন নেই, তাহলে এখানে হবে আর টি টু দি পাওয়ার, এটার উপর ছিল এল আর এই অংশের উপর ছিল এম, তাহলে এটা হবে এল প্লাস এম। আর এখানে থাকবে সিএল টু দি পাওয়ার এল এবং থাকবে সিএম টু দি পাওয়ার এম। নিচেরটা থেকেও আর টিটাকে কমন নিলে সেটা হবে আর টি টু দি পাওয়ার এ প্লাস বি। তোমরা জানো বেস যদি একই থাকে তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। আর এখানে থাকবে সি এ টু দি পাওয়ার এ এবং সিবি টু দি পাওয়ার বি। এখন এই অংশটা সমান কিন্তু হচ্ছে কেসি, যেটা আমি আগে দেখাইছি। এই যে এই অংশটা হচ্ছে কেসি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কেপি ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার এল প্লাস এম মাইনাস এ প্লাস বি।
যেহেতু এই দুটার ক্ষেত্রে বেস সমান ভাগ আকারে আছে, তাহলে বেসটাকে কমন নিলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে RT টু দি পাওয়ার L প্লাস M মাইনাস A প্লাস B। এখন L কিন্তু ছিল উৎপাদের মোল সংখ্যা, A ছিল উৎপাদের মোল সংখ্যা, আর A আর B ছিল বিক্রিয়কের মোল সংখ্যা। তাহলে এখানে আমরা পাচ্ছি Kp ইকুয়ালস টু Kc RT টু দি পাওয়ার উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা, এবং এই L প্লাস M মাইনাস A প্লাস B, এইটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি ডেল এন। এই অংশটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি ডেল এন। তাহলে মানে ডেল এন হচ্ছে উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। তাহলে আলটিমেটলি সমীকরণটা দাঁড়াচ্ছে Kp ইকুয়ালস টু Kc RT টু দি পাওয়ার ডেল এন। তাহলে তোমরা যখন ডেল এন হিসাব করবে তখন অবশ্যই খেয়াল রাখতে হবে ডেল এনটা হবে উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। তাহলে এটাই হলো কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক। এরপরে আমরা বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ও কেসি এর সমীকরণ দেখার আগে দুইটা জিনিস জেনে নিতে হবে, একটা হচ্ছে বিয়োজন মাত্রা আর একটা হচ্ছে মোল ভগ্নাংশ। বিয়োজন মাত্রা হচ্ছে কোন পদার্থের মোট মোল সংখ্যার যে ভগ্নাংশ পরিমাণ বিয়োজিত হয়, কোন পদার্থের মোট মোল সংখ্যার যে ভগ্নাংশটুকু বিয়োজিত হয় তাকে ওই পদার্থের বিয়োজন মাত্রা বলা হয়, এবং বিয়োজন মাত্রাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। তো সাধারণত আমরা বিয়োজন মাত্রাকে শতকরা বিয়োজন মাত্রায় প্রকাশ করি, তার মানে এখান থেকে আলফার যে মানটা বের হয় সেটাকে আমরা 100% দিয়ে গুণ করে শতকরা মাত্রা প্রকাশ করি। যেমন বলে দিলাম এইচে একটা অ্যাসিড, সেটার বিয়োজন মাত্রা হচ্ছে 0.4%। এটা কিন্তু বিয়োজন মাত্রা, যেটাকে আমরা শতকরা মাত্রায় প্রকাশ করছি। আর যদি শতকরা মাত্রায় প্রকাশ করতে না চাই তাহলে এটার মানটা হবে 0.004। তারপর আমরা দেখতে হচ্ছে মোল ভগ্নাংশ। কোন মিশ্রণে উপাদানের মোল ভগ্নাংশ বলতে ওই উপাদানের মোল সংখ্যা এবং মোট মোল সংখ্যার অনুপাতকে বোঝায়। মোল ভগ্নাংশ বলতে মিশ্রণে যে কোনো একটা উপাদানের মোল সংখ্যাকে মিশ্রণের মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করলে যে অনুপাতটা পাওয়া যায় তাকে বলা হয় মোল ভগ্নাংশ। এই মোল ভগ্নাংশটা ব্যবহার করে আমরা মিশ্রণের উপাদানগুলোর আংশিক চাপ বের করতে পারি। এখানে ধরো একটা মিশ্রণে এ আর বি গ্যাস আছে, এই দুটার মিশ্রণ নেওয়া হয়েছে। এখন এ গ্যাসের মোল সংখ্যা যদি Na হয় এবং বি গ্যাসের মোল সংখ্যা যদি Nb হয়, তাহলে এদের মোল ভগ্নাংশ কত হবে? মোল ভগ্নাংশ এই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এ গ্যাসের মোল ভগ্নাংশ হলো Na ডিভাইড বাই Na প্লাস Nb, মানে এ গ্যাসের মোল সংখ্যা ডিভাইড বাই মিশ্রণের মোট মোল সংখ্যা। ঠিক একইভাবে আমরা বি গ্যাসের মোল ভগ্নাংশ বের করার জন্য বি গ্যাসের মোল সংখ্যাকে মিশ্রণের মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে মোল ভগ্নাংশ পাওয়া যাবে। আর কোন উপাদানের মোল ভগ্নাংশকে মিশ্রণের মোট চাপ দিয়ে গুণ করলে কিন্তু তোমার পাওয়া যায়, আংশিক চাপ পাওয়া যায়। ঠিক আছে, তো সময় থাকলে আমরা এটা দেখাবো কিভাবে ইকুয়েশনটা আসে। আর আংশিক চাপ বলতে আসলে বোঝায় এই যে আমরা একাধিক গ্যাসের মিশ্রণ নিলাম, সেই গ্যাসগুলো কিন্তু ওই পাত্রের উপর চাপ প্রয়োগ করতেছে। এখন মোট চাপের যে অংশটা এ গ্যাস প্রদান করে সেটাকে বলা হয় এ গ্যাসের আংশিক চাপ, মোট চাপের যে অংশ বি গ্যাস প্রদান করে সেটাকে বলা হয় বি গ্যাসের আংশিক চাপ। এখন আমরা কেপি ও কেসি এর রাশিমালাগুলো দেখব। প্রথম যে বিক্রিয়াটা দেখব সেটা হচ্ছে PCl5 বিয়োজিত হয়ে PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন উৎপন্ন করতেছে। আমরা এই সমীকরণগুলো দেখব বিয়োজন মাত্রা দিয়ে, আলফা দিয়ে। হ্যাঁ, তো প্রারম্ভিক অবস্থায় PCl5 এর মোল সংখ্যা হচ্ছে 1, যেহেতু এখানে আলাদা করে কোনো মোল সংখ্যা দেওয়া নাই। যদি আমাদের পরীক্ষার প্রশ্নগুলোতেও
আলাদা করে কোনো মোল সংখ্যা দেওয়া না থাকে যে ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল সংখ্যা কত, সেটা দেওয়া না থাকলে আমরা 1 ধরে নেব, কারণ এই বিক্রিয়াতে 1 আছে। উপরে বিক্রিয়াতে 1 মোল PCl5 বিয়োজিত হয়ে 1 মোল PCl3 এবং 1 মোল ক্লোরিন গ্যাস উৎপন্ন করে সে অনুযায়ী। আচ্ছা, একদম বিক্রিয়ার শুরুতে ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল সংখ্যা তাহলে 1, আর একদম শুরুতে কোনো উৎপাদ তৈরি হয় না, তাই PCl3 এর মোল সংখ্যাও 0 এবং ক্লোরিনের মোল সংখ্যাও 0। এখন এই PCl5 এর বিয়োজন মাত্রা হচ্ছে আলফা। বিয়োজন মাত্রা যদি আলফা হয় তাহলে 1 এর আলফা পার্সেন্ট বিয়োজিত হবে 1 এর আলফা পার্সেন্ট বিয়োজিত হবে। 1 এর আলফা পার্সেন্ট মানে হচ্ছে আলফা, আলফা পরিমাণ বিয়োজিত হবে। তাহলে কতটুকু অবশিষ্ট থাকবে? প্রারম্ভিক অবস্থায় যে মোল সংখ্যা ছিল 1, সেখান থেকে বিয়োজিত মোল সংখ্যা বাদ দিয়ে দিব, তাহলে থাকবে হচ্ছে 1 মাইনাস আলফা। আর উপরে বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি 1 মোল ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে 1 মোল ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। তাহলে যদি আলফা পরিমাণ বিয়োজিত হয় তাহলে PCl3 ও আলফা পরিমাণ উৎপন্ন হবে এবং ক্লোরিন গ্যাসও আলফা পরিমাণ উৎপন্ন হবে। এই অংশটা যদি কেউ বুঝে না থাকো, সে কোশ্চেন জিজ্ঞেস করতে পারো, বলতে পারো। এই অংশের উপর বেস করে আমরা সামনের দিকে অগ্রসর হব। স্যার, ওই যে কেসি আর কেপি এর মধ্যে যে সম্পর্কটা ছিল ওইটা একটু বুঝিয়ে দিবেন? এই জায়গায় কোন জায়গায় সমস্যা আছে সেটা বলো। স্যার, এই যে এই পেজ থেকে যে এই সূত্রটা থেকে যে সমীকরণটা আসছে, কেসি থেকে যেটা কেপি আসছে আর কি। এখানে এখানে কেপি এর সমীকরণটা কি খেয়াল করছো? এই যে এই পেজে। স্যার, তখন আমার নেট চলে গিয়েছিল, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু এইভাবে যদি আমি ওভারঅল পুরো জিনিসটা আবার এক্সপ্লেন করতে চাই তাহলে কিন্তু আমাদের ক্লাস শেষ করা যাবে না। আচ্ছা দেখো, এখানে এখানে কেপি এর সমীকরণটাকে দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখানে আমি কতগুলো সমীকরণ লিখে রাখছি দেখছো? PA equals to CART, PP equals to CBRT, PC equals to PL equals to CLRT, তারপরে PM equals to CMRT। এটা আসছে হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে, কারণ আদর্শ গ্যাসের সমীকরণ আমরা জানি PB equals to nRT, তাহলে P equals to দাঁড়াবে N by V RT, আর N হচ্ছে মোল সংখ্যা, V হচ্ছে আয়তন, তাহলে N by V equals to কিন্তু C দাঁড়াবে, কারণ মোলার ঘনমাত্রা একক কি? মোল পার লিটার, তাহলে N by equals to হচ্ছে C। তাহলে আমরা একটা সমীকরণ পাচ্ছি P equals to CRT। এগুলো যদি আমি সবগুলো উপাদানের জন্য অ্যাপ্লাই করি তাহলে এই সমীকরণগুলো লেখা যায়। খেয়াল করছো সমীকরণগুলো? আচ্ছা, এখন জি এই স্যার। PA, PB, PL এবং PM এর মান যদি আমি ঠিক এই 2 নাম্বার সমীকরণটাতে বসাই দিই তাহলে সমীকরণটা কি দাঁড়াবে? CLRT to the power L, CMRT to the power M, CART to the power A, CBRT to the power B। এই সমীকরণটা আসবে না? জি স্যার। CL-টাকে যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে কি হবে? CL to the power L, CM-টাকে যদি এখান থেকে বাইরে নিয়ে আসি তাহলে CM to the power M আসবে। আর দুইটাতেই কিন্তু RT আছে, তাই না? এই RT-টাকে কমন নিলে পাওয়ার গুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যোগ যাবে। হয়ে যাবে। রাইট, ঠিক একইভাবে নিচের অংশটাতে আমরা লিখতে পারি CA to the power A, CB to the power B এবং RT to the power A plus B। এখন এই CL to the power L, CM to the power M এই অংশটা সমান কি লেখা যায়? দেখো তো, আমি এখানে লিখে রাখছি কিন্তু কেসি এর একটা সমীকরণ লিখে রাখছি, দেখছো? এই পেজে 1 নাম্বার সমীকরণ দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তার মানে কেস ইকুয়ালস টু হচ্ছে CL to the power M, CM to the power M ডিভাইড বাই CA to the power A এবং CB to the power B। তাহলে এই অংশটা সমান আমরা কেসি লিখতে পারি। আর উপরে পাশে যে আরটি অংশটা আছে, এই আরটি অংশটাকে কমন নিলে পাওয়ার গুলো এখন কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, কারণ এরা ভাগ আকার আছে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আরটি টু দি পাওয়ার L প্লাস M মাইনাস A প্লাস B আছে। এখন L আর M এটা কিসের একক, মানে কিসের মোল সংখ্যা? উৎপাদের না বিক্রিয়কের? স্যার, বিক্রিয়কে। এল আর এম এটা কিসের মোল সংখ্যা? উৎপাদের।
আর এ আর বি হচ্ছে এন বিক্রিয়কের এম মোল উৎপাদন আর এ বি বিক্রিয়কের। বিক্রিয়কের, তার মানে এটা হচ্ছে উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। এটা সমান আমরা লিখতে পারি ডেল এন। তাহলে সম্পর্কটা হচ্ছে কেপি ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। আর ডেল এন মানে বুঝতে হবে তোমাকে উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। ঠিক আছে? ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। এখন আমরা এই সমীকরণটাতে আসি। এখন যেহেতু আমরা প্রথমে কেপি নির্ণয় করব, আমরা এখান থেকে প্রথমে কেপি নির্ণয় করব। আর কেপি নির্ণয় করতে গেলে আমাদের সাম্যাবস্থায় মিশ্রণের মোট মোল সংখ্যা বের করতে হবে। কারণ মোট মোল সংখ্যা জানা থাকলে আমরা মোল ভগ্নাংশ বের করতে পারবো, এবং মোল ভগ্নাংশকে মিশ্রণের মোট চাপ দিয়ে গুণ করলে আংশিক চাপ পাওয়া যাবে। তাহলে সাম্যাবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইড আছে হচ্ছে 1 মাইনাস আলফা পরিমাণ, PCl3 আছে আলফা, আর ক্লোরিন আছে আলফা পরিমাণ। এগুলো যোগ করে দিলাম, যোগ করলে মানটা আসলো 1 প্লাস আলফা। তাহলে সাম্যাবস্থায় মিশ্রণের মোট মোল সংখ্যা পেয়ে গেলাম। এখন PCl5 এর আংশিক চাপ হবে মোল ভগ্নাংশ ইনটু মিশ্রণের মোট চাপ। এখানে PCl5 এর মোল ভগ্নাংশ হচ্ছে সাম্য অবস্থায় উপস্থিত মোল সংখ্যা 1 মাইনাস আলফা ডিভাইড বাই সাম্য অবস্থায় মিশ্রণের মোট মোল সংখ্যা ইনটু মিশ্রণের মোট চাপ। তাহলে আংশিক চাপ বের হয়ে গেল। ঠিক একইভাবে PCl3 এর আংশিক চাপ হবে সাম্য অবস্থায় PCl3 এর মোল সংখ্যা আলফা ডিভাইড বাই মিশ্রণের মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা ইনটু পি। ঠিক একইভাবে আমরা ক্লোরিনের আংশিক চাপটাও বের করে ফেলতে পারি। আমরা সবগুলো উপাদানের আংশিক চাপ বের করে ফেললাম। দেন আমরা কেপি এর সমীকরণটা লিখব। কেপি এর সমীকরণটা হবে উৎপাদগুলোর আংশিক চাপের গুণফল ডিভাইড বাই বিক্রিয়কগুলোর আংশিক চাপ। তাহলে PCl3 এর আংশিক চাপ ইনটু ক্লোরিনের আংশিক চাপ ডিভাইড বাই ফসফরাস পেন্টাক্লোরাইড আংশিক চাপ। এখন এগুলো মানগুলো আমরা বসাই দেই। PCl3 এর আংশিক চাপ ছিল আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইনটু পি, ক্লোরিনটা আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইনটু পি, আর ফসফরাস পেন্টাক্লোরাইডের 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইনটু পি। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, একটা পি, এই পি কেটে দিলাম, 1 প্লাস আলফা এবং 1 প্লাস আলফা কাটাকাটি চলে গেল। তাহলে উপরে থাকছে আলফা ইনটু আলফা মানে আলফা স্কয়ার এবং সাথে একটা পি। আর এই 1 প্লাস আলফাটা নিচেরটার অংশের সাথে গুণ হবে, তাহলে এখানে থাকবে 1 মাইনাস আলফা ইনটু 1 প্লাস আলফা, এবং এটাকে সমাধান করলে মানটা আসবে আলফা স্কয়ার পি ডিভাইড বাই 1 মাইনাস আলফা। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের যদি মিশ্রণের মোট চাপ জানা থাকে এবং উপাদানের বা বিক্রিয়কের বিয়োজন মাত্রা জানা থাকে, তাহলে আমরা কেপি এর মানটা বের করে ফেলতে পারবো। ঠিক একইভাবে স্যার যদি আমরা এখানে পি দিয়ে কি বোঝানো হয়েছে? বুঝিনি, বলো। পি দিয়ে জি হচ্ছে স্যার। মিশ্রণের মোট চাপ। মিশ্রণের মোট চাপ, তুমি যে বিক্রিয়া পাত্রে বিক্রিয়াটা করতেছো সেখানে যে চাপ সেটি হচ্ছে পি। ঠিক আছে স্যার। কারণ এগুলো সবই গ্যাসীয় পদার্থ, তো ওই গ্যাসীয় পদার্থগুলোর পাত্রের গায়ে একটা চাপ প্রয়োগ করবে বা একটা নির্দিষ্ট চাপে বিক্রিয়াটা করা হবে, সেই চাপের মানটা হচ্ছে পি। ঠিক একইভাবে আমরা যদি কেসি এর মান বের করতে চাই, তাহলে সাম্য অবস্থায় এই উপাদানগুলোর যে মোল সংখ্যা ছিল, PCl5 এটা ছিল 1 মাইনাস আলফা, PCl3 এটা ছিল আলফা, ক্লোরিন এটা ছিল আলফা। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই মোল সংখ্যাগুলোকে মিশ্রণের মোট আয়তন দিয়ে ভাগ করি, তাহলে মোলার ঘনমাত্রা পাওয়া যাবে। তো মিশ্রণের মোট আয়তন যদি V হয়, তাহলে PCl5 এর ঘনমাত্রা হবে 1 মাইনাস আলফা বাই V, ফসফরাস ট্রাইক্লোরাইড এটা হবে আলফা বাই পি, ক্লোরিনটাও আলফা বাই পি। তাহলে কেসি এর সমীকরণ হবে PCl3 এর মোলার ঘনমাত্রা ইনটু ক্লোরিনের ঘনমাত্রা ডিভাইড বাই PCl5 এর মোলার ঘনমাত্রা। আমরা এখন মানগুলো বসাই দিব। আলফা বাই বি ইনটু আলফা বাই বি ডিভাইড বাই 1 মাইনাস আলফা বাই বি। এটাও যদি আমরা সমাধান করি, তাহলে উপরে থাকবে আলফা স্কয়ার, নিচে থাকবে 1 মাইনাস আলফা ইনটু বি। তাহলে এটাই হলো আর কেসি এর সমীকরণ। আমরা আরেকটা সমীকরণ দেখবো, সেটা হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড। এটা বিয়োজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করতেছে। এটার ক্ষেত্রে আমরা কেপি এবং কেসি এর সমীকরণ দেখব। এটার ক্ষেত্রেও প্রারম্ভিক মোল সংখ্যা হচ্ছে 1 এবং প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদ তৈরি হয় না, এটার মোল সংখ্যা হচ্ছে 0। আর সাম্য অবস্থায় ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের
মোল সংখ্যা মানে বিয়োজন মাত্রা যেহেতু আলফা, তাহলে এখানে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড অবশিষ্ট থাকবে 1 মাইনাস আলফা, কারণ এই আলফা পরিমাণ কিন্তু বিয়োজিত হয়ে যাচ্ছে। তাহলে থাকবে কতটুকু? প্রাথমিক মোল সংখ্যা মাইনাস বিয়োজিত মোল সংখ্যা, তাহলে 1 মাইনাস আলফা পরিমাণ থাকবে। আর এখানে যদি আলফা পরিমাণ বিয়োজিত হয় তাহলে 2 আলফা পরিমাণ নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। কারণ হচ্ছে উপরের যে বিক্রিয়া সেখানে দেখো 1 মোল ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড থেকে 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তার মানে 1 মোল বিয়োজিত হলে 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে যদি আলফা পরিমাণ বিয়োজিত হয় তাহলে 2 আলফা পরিমাণ নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা হবে 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা ইকুয়ালস টু 1 প্লাস আলফা। তাহলে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপ হবে 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইনটু পি, আর নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ হবে 2 আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইনটু পি। তাহলে এখানে কেপি এর সমীকরণটা হবে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ স্কয়ার, কারণ এই বিক্রিয়াতে এখানে 2 আছে তাই স্কয়ার ডিভাইড বাই ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপ। তো মানগুলো যদি আমরা এখানে বসাই দিই 2 আলফা ইনটু পি ডিভাইড বাই 1 প্লাস আলফা হোল স্কয়ার, এখানে হবে 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইনটু পি। এখানে যদি আমরা একটু সমাধান করি, এখানে একটা পি কাটাকাটি করলে আর একটা পি রয়ে যাবে, মানে উপরের অংশটা, এটা পরের লাইনটা যদি আমরা এখানে একটু লিখি, এটা হবে 4 আলফা স্কয়ার পি স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস আলফা হোল স্কয়ার কিন্তু হচ্ছে এই অংশটা লিখে দিই, এটা হবে 1 প্লাস আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা ইনটু পি। এই 1 প্লাস আলফা একটা কাটাকাটি চলে গেল, একটা পি কাটাকাটি চলে গেল, তাহলে উপরে থাকবে 4 আলফা স্কয়ার পি ডিভাইড বাই 1 মাইনাস আলফা ইনটু 1 প্লাস আলফা, এবং সমীকরণটা তাহলে দাঁড়াবে 4 আলফা স্কয়ার পি ডিভাইড বাই 1 মাইনাস আলফা হোল স্কয়ার, 1 মাইনাস আলফা স্কয়ার। তাহলে এটাই হলো কেপি এর সমীকরণ। ঠিক একইভাবে আমরা যদি কেসি এর সমীকরণ বের করতে চাই তাহলে এটা হবে 1 মাইনাস আলফা বাই ভি, এটা হচ্ছে মিশ্রণের মোট আয়তন, আর এখানে হবে 2 আলফা বাই ভি। তাহলে কেসি ইকুয়ালস হবে নাইট্রোজেন ডাইঅক্সাইডের মোলার ঘনমাত্রা স্কয়ার ডিভাইড বাই ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের মোলার ঘনমাত্রা, তাহলে হবে 2 আলফা বাই ভি হোল স্কয়ার ডিভাইড বাই 1 মাইনাস আলফা বাই ভি, এবং এটাকেও সমাধান করলে সমীকরণটা আসবে 4 আলফা স্কয়ার ডিভাইড বাই 1 মাইনাস আলফা ইনটু ভি। এটি হলো কেসি এর সমীকরণ। এখান থেকেও যদি আমরা আলফার মান জানি এবং মিশ্রণের মোট আয়তন জানি তাহলে আমরা কেসি এর মানটা বের করে ফেলতে পারবো। ঠিক একইভাবে অ্যামোনিয়ার ক্ষেত্রেও সমীকরণগুলো দেওয়া আছে, সেটাও আমরা একটু দেখতে পারি। এখানে তোমার নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করতেছে। তো প্রাথমিক অবস্থায় নাইট্রোজেনের মোল সংখ্যা হচ্ছে 1, হাইড্রোজেনের হচ্ছে 3, এবং প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদ তৈরি হয় না, এই জন্য এর মোল সংখ্যা হচ্ছে 0। তো এখানেও নাইট্রোজেনের বিয়োজন মাত্রা হচ্ছে আলফা, তাহলে নাইট্রোজেন থেকে আলফা পার্সেন্ট বিয়োজিত হবে, তাহলে অবশিষ্ট থাকবে 1 মাইনাস আলফা, আর হাইড্রোজেন থেকে বিয়োজিত হবে 3 আলফা পরিমাণ, তাহলে অবশিষ্ট থাকবে 3 মাইনাস 3 আলফা। আচ্ছা, এখানে কেন 3 আলফা লিখলাম সেটা কারণ হচ্ছে নাইট্রোজেনের 1 মোলের সাথে হাইড্রোজেনের 3 মোল বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে। তার মানে নাইট্রোজেনের যখন 1 মোল বিয়োজিত হয় তখন হাইড্রোজেনের 3 মোল বিয়োজিত হয়। তাহলে নাইট্রোজেন থেকে যদি আলফা পরিমাণ বিয়োজিত হয় তাহলে হাইড্রোজেন থেকে 3 আলফা পরিমাণ বিয়োজিত হবে, মানে তার 3 গুণ বেশি বিয়োজিত হবে। তাহলে হাইড্রোজেনটা অবশিষ্ট থাকবে 3 মাইনাস 3 আলফা এবং উৎপন্ন অ্যামোনিয়ার পরিমাণ হবে 2 আলফা। তাহলে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা হচ্ছে 1 মাইনাস আলফা প্লাস 3 মাইনাস 3 আলফা প্লাস 2 আলফা। এটা সমাধান করলে মানটা আসবে 4 মাইনাস 2 আলফা। এই অংশটাতে যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করতে পারো।
মানে জিজ্ঞেস করতে পারে। কারো কোনো প্রশ্ন থাকলে এই জায়গায়। ওকে, তাহলে এখানে প্রথমে আমরা নাইট্রোজেনের আংশিক চাপটা বের করি। নাইট্রোজেনের আংশিক চাপ হবে 1 - আলফা ডিভাইড বাই 4 - 2 আলফা ইন্টু পি। হাইড্রোজেনের আংশিক চাপ হবে 3 - 3 আলফা ডিভাইড বাই 4 - 2 আলফা ইন্টু পি। আর অ্যামোনিয়ার আংশিক চাপ হবে 2 আলফা ডিভাইড বাই 4 - 2 আলফা ইন্টু পি। তাহলে কেপি এর সমীকরণ হবে অ্যামোনিয়ার আংশিক চাপ স্কয়ার নাইট্রোজেনের আংশিক চাপ ইন্টু হাইড্রোজেনের আংশিক চাপ কিউব। তো অ্যামোনিয়া আংশিক চাপ ছিল 2 আলফা ডিভাইড বাই 4 - 2 আলফা ইন্টু পি হোল স্কয়ার। আর নাইট্রোজেনটা 1 - আলফা ডিভাইড বাই 4 - 2 আলফা ইন্টু পি। হাইড্রোজেনটা 3 - 3 আলফা ডিভাইড বাই 4 - 2 আলফা পি কিউব। উপর অংশটাকে সমাধান করলে মান আসবে 4 আলফা স্কয়ার ইন্টু পি স্কয়ার ডিভাইড বাই 4 - 2 আলফা হোল স্কয়ার। এটা থেকে আসবে হচ্ছে 1 - আলফা ডিভাইড বাই 4 - 2 আলফা ইন্টু পি। আর এই অংশটা থেকে এই যে অংশটা আছে এখান থেকে যদি আমি 3টাকে কমন নিই, উপরে অংশ যে 3 আছে সেই 3টাকে কমন নিয়ে যদি বাইরে নিয়ে আসি তাহলে এটা হবে 3 কিউব। আর 3 কিউব মানে হচ্ছে 27, সেই জন্য 1/27 লিখে দিলাম। আর এখান থেকে 3টাকে কমন বাইরে নিয়ে আসলে এখান থাকবে 1 - আলফা কিউব, আর নিচে হচ্ছে 4 - 2 আলফা হোল কিউব ইন্টু পি কিউব। যেখানে যে পি ছিল সেটা পি কিউব হয়ে যাবে। এখন এই অংশটাকে যদি আমরা একটু সমাধান করি, এটা কাটাকাটি করলে এখানে শুধুমাত্র 4 - 2 আলফা থাকবে, আর এখানে পি পি এর কাটাকাটি করলে এখানে আরেকটা পি থাকবে। তাহলে এখানে উপরে যেটা থাকছে সেটা হচ্ছে 4 আলফা স্কয়ার, আর এখানে একটা 4 - 2 আলফা আছে, এখানেও 4 - 2 আলফাটা রয়ে যাচ্ছে, তাহলে হবে 4 - 2 আলফা হোল স্কয়ার। এটা উপরে উঠে যাবে, তাহলে থাকছে 4 আলফা স্কয়ার ইন্টু 4 - 2 আলফা হোল স্কয়ার ডিভাইড বাই 27। আর এখানে একটা 1 - আলফা আছে, এখানে 1 - আলফা কিউব আছে, তাহলে এটা হয়ে যাবে 1 - আলফা টু দি পাওয়ার 4। আর এখানে একটা পি আছে, এখানে একটা পি অবশিষ্ট আছে, তাহলে হয়ে যাবে পি স্কয়ার। তাহলে এটাই হচ্ছে সমীকরণ। আর এখান থেকে এই উপরের অংশ থেকে যদি আমরা 2 কে বাইরে নিয়ে আসি কমন হিসেবে, তাহলে 2 নিয়ে আসলে সেটা 2 স্কয়ার হয়ে যাবে, কারণ এটার উপরে একটা হোল স্কয়ার আছে। আর 2 স্কয়ার মানে হচ্ছে 4, তাহলে 4 ইন্টু 4 ইকুয়ালস টু 16, তাহলে এটা হবে 16 আলফা স্কয়ার 2 - আলফা হোল স্কয়ার ডিভাইড বাই 27 1 - আলফা টু দি পাওয়ার 4 ই স্কয়ার। ঠিক একইভাবে আমরা কেসি এর সমীকরণটাও বের করতে পারি। সাম্যাবস্থায় যার যার মোল সংখ্যাকে আমরা আয়তন দিয়ে ভাগ করে দিলাম, তাহলে মোলার ঘনমাত্রা বের হয়ে যাবে। তাহলে কেসি হবে অ্যামোনিয়ার মোলার ঘনমাত্রা ডিভাইড বাই নাইট্রোজেনের মোলার ঘনমাত্রা ইন্টু হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা কিউব। অ্যামোনিয়ার মোলার ঘনমাত্রা হচ্ছে 2 আলফা বাই ভি হোল স্কয়ার, নাইট্রোজেন একটা 1 - আলফা বাই ভি, হাইড্রোজেন একটা 3 - 3 আলফা বাই ভি কিউব। তাহলে উপর অংশ থাকবে 4 আলফা স্কয়ার বাই ভি স্কয়ার, নিচে থাকবে 1 - আলফা বাই ভি, এখানে হবে 27 1 - আলফা হোল কিউব বাই ভি কিউব। এটা একটু কাটাকাটি করে সমাধান করে নিলে এখানে ভি থাকবে, তাহলে ভি ইন্টু ভি ভি স্কয়ার হয়ে যাবে। এই ভি স্কয়ারটা উপরে উঠে যাবে, তাহলে সমাধান হবে 4 আলফা স্কয়ার ভি স্কয়ার ডিভাইড বাই 27 1 - আলফা টু দি পাওয়ার 4। তাহলে এটি হচ্ছে এই কেপি ও কেসি এর সমীকরণ। ঠিক একইভাবে হাইড্রোজেন ও আয়োডিন বিক্রিয়া করে যে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কেসি ও কেপি এর সমীকরণ বের করতে পারি ওই একই নিয়মে। তবে এখানে একটা জিনিস দেখার বিষয় হচ্ছে, এখানে আমরা যে কেসি এর সমীকরণ বের করছি প্রথমে, এই কেসি এর সমীকরণের যে আলটিমেট সমীকরণটা আছে এখানে দেখো ভি কোনো টার্ম কিন্তু আর নাই। মিশ্রণের মোট আয়তন ভি টার্মটা যেটা আগের অঙ্কগুলোতে ছিল, যেমন এখানে ভি আছে, এটাতেও কিন্তু ভি রয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু সেই ভি টার্মটা আর নাই। তাহলে এটা খেয়াল রাখতে হবে, যদি কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মোট মোল সংখ্যা সমান হয় তাহলে ওই ভি টার্মটা কিন্তু আর উপস্থিত থাকবে না। এখানে বিক্রিয়কের মোট মোল সংখ্যা 2, উৎপাদের মোট মোল সংখ্যাও 2, তাহলে
মিশ্রণের মোট আয়তন জানা না থাকলেও শুধুমাত্র বিয়োজন মাত্রার মান জানা থাকলে আমরা অঙ্কটা করতে পারবো। ঠিক একইভাবে এখানে যে কেপি এর সমীকরণটা আছে সেখানে কিন্তু ওই পি টার্মটা নাই। তার মানে যখন কোনো বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক উৎপাদের মোট মোল সংখ্যা সমান হবে তখন কিন্তু ওই কেপি যে সমীকরণ সেখানে পি টার্মটা থাকবে না। এটা তোমরা একটু দেখবা। এখন আমরা একটা অঙ্ক দেখব। এখানে প্রথম যে প্রশ্ন দেওয়া হচ্ছে সেটা হচ্ছে উচ্চ তাপে 1 atm চাপে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের 18.5% বিয়োজিত হয়, মানে আলফা মান হচ্ছে 18.5%। তাহলে উক্ত বিয়োজনের জন্য কেপি এর মান নির্ণয় করো। আমাদেরকে কেপি এর মান নির্ণয় করতে হবে। বিক্রিয়াটা দেওয়া আছে, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড বিয়োজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে 2 মোল। তাহলে প্রারম্ভিক অবস্থায় যেহেতু এখানে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের কোনো মোল সংখ্যা উল্লেখ করা নাই, তাই আমরা ধরে নিলাম 1। তাহলে প্রারম্ভিক অবস্থায় ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের মোল সংখ্যা 1 এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের মোল সংখ্যা হচ্ছে 0, কারণ কোনো উৎপাদ তৈরি হয় না একদম শুরুতে। আর সাম্য অবস্থায় যেহেতু বিয়োজন মাত্রা আলফা, তাহলে 1 মাইনাস আলফা পরিমাণ ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড অবশিষ্ট থাকবে আর 2 আলফা পরিমাণ নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। যেহেতু আলফা পরিমাণ বিয়োজিত হচ্ছে তাই 2 আলফা পরিমাণ উৎপাদ তৈরি হবে। আর এখানে আলফার মান হচ্ছে 18.5%, এটাকে 100 দিয়ে ভাগ করে আমরা আলফা মানটা বের করে নিলাম, সেটা হচ্ছে 0.185 আলফার মান। আমরা ইচ্ছে করলে আলফা মানটা কিন্তু এখানে আগেই বসাই দিতে পারি বা এই জায়গায় বসাই দিতে পারি, ঠিক আছে। তো সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা হচ্ছে 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা ইকুয়াল হচ্ছে 1 প্লাস আলফা। তাহলে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপ হবে 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইনটু পি। নাইট্রোজেন ডাইঅক্সাইডটা হবে 2 আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইনটু পি। এখানে পি এর মান কিন্তু 1 atm, কারণ বিক্রিয়াটা করা হচ্ছে 1 atm চাপে, তার মানে মিশ্রণের মোট চাপ এটা হচ্ছে 1 atm। আমরা যদি এখন কেপি এর সমীকরণটা লিখি, নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ স্কয়ার ডিভাইড বাই ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপ 2 alpha divided by 1 plus alpha into p whole square divided by 1 minus alpha divided by 1 plus alpha into p। এটাকে সমাধান করলে মানটা আসে 4 alpha square p divided by 1 minus alpha whole square। তো আমরা এখানে আলফা মানটা বসাই দিই। আলফা মানটা হচ্ছে 0.185 আর এখানে p এর মান হচ্ছে 1 atm। তাহলে 4 into 0.185 whole square divided by 1 minus 0.185 square, মানটা আসবে 0.142। এই হচ্ছে কেপি এর মান। এখানে আমাদের নরমালি একক লেখার দরকার নেই, তারপর এটা একটা একক থাকবে, লিখতে পারো, সেটা হচ্ছে এটিএম, এটার ইউনিট। তারপরে গাণিতিক সমস্যাটা হচ্ছে 298 কেলভিন তাপমাত্রায় সাম্য অবস্থায় ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিয়োজনের ক্ষেত্রে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপ 0.1 atm এবং বিক্রিয়াটির কেপি 0.008 atm। বিক্রিয়াটির কেসি এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ নির্ণয় করো। তাহলে সাম্য অবস্থায় ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিয়োজনের ক্ষেত্রে আংশিক চাপের মান দেওয়া আছে, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপের মান দেওয়া আছে সাম্য অবস্থায়, কেপি এর মানও দেওয়া আছে। তো আমাদের একটা প্রশ্ন হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ নির্ণয় করবো, আর একটা অংশ হচ্ছে কেসি এর মান নির্ণয় করবো। তাহলে প্রথমে আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপটা বের করে নিব। বিক্রিয়া তো এটা দেওয়াই আছে। এই বিক্রিয়া যখন সাম্য অবস্থা থাকবে তখন তার কেপি এর সমীকরণ কি হবে, নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ স্কয়ার ডিভাইড বাই ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপ। তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ স্কয়ার ইকুয়াল টু হবে কেপি ইনটু ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপ। তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ হবে √/, হয়ে যাবে এটা। তারপরে কেপি এর মানটা বসাই দেই 0.008, আর ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপের মান দেওয়া ছিল সাম্য অবস্থা 0.8। মানগুলো বসাই দিয়ে যদি আমরা সমাধান করি তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপের মানটা আসবে 8 × 10⁻² atm সাম্য অবস্থায়। এখন আমরা কেসি এর মানটাও দেখব। আমরা কেসি এর মানটা কিভাবে নির্ণয় করব, কেউ বলতে পারবা এই অঙ্কে?
আমরা কি প্রত্যেকটি উপাদানের মোলার ঘনমাত্রা বের করে নিব? equal to Kc RT to the power del n. আমরা এই সমীকরণটি ব্যবহার করব। তাহলে Kp equals to Kc RT to the power del n, তাহলে Kc equals to হবে Kp by RT to the power del n। এখানে del n এর মান কত হবে? উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2 আর বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 1, এই যে বিক্রিয়া অনুযায়ী, এই বিক্রিয়া অনুযায়ী, তাহলে এটার মান হবে 1, del n এর মান হচ্ছে 1। তো এখানে দাঁড়াচ্ছে কেপি এর মান 0.008 আর এখানে আর এর মান বসাবো আমরা 0.0821। কেন এই মানটা বসাবো? কারণ আমরা কেপি এর মান যে বের করছি, কেপি এর ইউনিটটা কিন্তু এটিএম। দেখছো, কেপি এর ইউনিটটা কিন্তু এটিএম, অ্যাটমসফিয়ারে দেওয়া, তাই আর এর মানটাও লিটার অ্যাটমসফিয়ারে বসাতে হবে। আর এর ইউনিটটাও লিটার অ্যাটমসফিয়ারে বসাতে হবে, ঠিক আছে? এবং লিটার অ্যাটমসফিয়ারে আর এর মান হচ্ছে 0.0821 আর তাপমাত্রা দেওয়া ছিল 298 কেলভিন। সমাধান করলে মানটা আসবে 3.27 ইন্টু 10 ইনভার্স 4। আরেকটা ম্যাথ আমরা দেখি, এখানে 444 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তোমার হাইড্রোজেনের 4.05 মোল দেওয়া আছে এবং আয়োডিনের 4.65 মোল দেওয়া আছে। মানে এদের মোল সংখ্যা দেওয়াই আছে, তোমাকে আর কোনো কিছু অ্যাজিউম করতে হবে না। আর বিক্রিয়াটাকে 1 লিটার পাত্রে উত্তপ্ত করা হচ্ছে। তো মিশ্রণের মোট আয়তন দেওয়া আছে, এতে 6.75 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়। এটা কিন্তু সাম্য অবস্থায়। তাহলে সাম্য অবস্থায় হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ হচ্ছে 6.75 মোল। তাহলে সাম্য ধ্রুবক গণনা করতে হবে। বিক্রিয়াটা আমরা লিখে দিলাম, হাইড্রোজেন ও আয়োডিন বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতেছে। প্রারম্ভিক অবস্থায় হাইড্রোজেনের মোল সংখ্যা দেওয়া 4.05 আর এটা হচ্ছে 4.65, আর সাম্য প্রাথমিক অবস্থায় কোনো হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয় না, যেন 0। আর সাম্য অবস্থায় হাইড্রোজেন থেকে এক্স মোল বিক্রিয়া করে ফেলে, তাই এর মোল সংখ্যা হবে 4.05 মাইনাস এক্স। আর হাইড্রোজেন থেকে 1 মোল বিক্রিয়া করলে আয়োডিনও কিন্তু 1 মোল বিক্রিয়া করে, তাই হাইড্রোজেন থেকে যদি এক্স মোল বিক্রিয়া করে তাহলে আয়োডিন থেকে এক্স মোল বিক্রিয়া করবে, তাহলে থাকবে হচ্ছে 4.65 মাইনাস এক্স, আর হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হবে 2x পরিমাণ। আর প্রশ্ন মতে এই 2x এর মান কিন্তু 6.75, তাহলে x এর মান হবে 3.375। তো এখানে প্রত্যেকটা উপাদানের মোলার ঘনমাত্রা আমরা বের করে ফেলি, সেটা হবে 4.05 মাইনাস এক্স বাই ভি। এখানে এক্স এর মান আর ভি এর মান আমরা বসাই দিব, তাহলে 4.05 মাইনাস 3.375 বাই 1, আয়তন হচ্ছে 1 লিটার, তাহলে 0.675 আসলো। ঠিক একইভাবে আয়োডিনের মোল সংখ্যা আমরা বের করে নিলাম, মোলার ঘনমাত্রা আমরা বের করে নিলাম 4.65 মাইনাস 3.375 ডিভাইড বাই 1। একইভাবে হাইড্রোজেন আয়োডাইডটাও বের করে নিলাম। তাহলে কেসি এর সমীকরণ হবে হাইড্রোজেন আয়োডাইডের মোলার ঘনমাত্রা স্কয়ার ডিভাইড বাই হাইড্রোজেনের ঘনমাত্রা ইনটু আয়োডিনের ঘনমাত্রা। মানগুলো বসাই দিলাম, সমাধান করলে 52.94 আসবে। আর আমরা জানি কেপি ইকুয়ালস টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন। এখানে ডেল এন এর মান হচ্ছে 0, তাই কেপি ইকুয়ালস টু কেসি হবে এবং এটার মানও 52.94 হবে, ঠিক আছে? এবং এখানে তোমাদের জন্য কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুভবমূলক প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে?